আমরা এখন জানব ফসল মাঠ ও বনায়ন, এটা নিয়ে আমরা জানব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পার্ট 2 আছে ফসল, মৎস্য ও পশু পাখি বনায়ন। তো পূর্বোক্ত পাঠে আমরা কৃষির পরিধি সম্পর্কে আলোচনা করেছি। উক্ত পাঠে আমরা কোনো বিষয় কৃষির অন্তর্ভুক্ততা জানতে পেরেছি। এখন আমরা ফসল, মৎস্য, পশু পাখি, বন ও বনায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই হচ্ছে আমাদের ফসল। ফসলটা কি? প্রথমে হচ্ছে আমাদের ফসল উৎপাদন কৃষি কর্মকাণ্ডের মূল বিষয়। তাহলে ফসল উৎপাদনটা কি হলো? কৃষি কর্মকাণ্ডের মূল বিষয়। তো যেটা একটা ইম্পর্টেন্ট, সেটা আমি বেগুনি খালি দিয়ে একটু দাগ দিয়ে দেব। তারপর হচ্ছে মানুষের খাওয়া পরা ও বেঁচে থাকা ফসল উৎপাদনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। চাষের ভিত্তিতে ফসলকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। চাষের ভিত্তিতে দুই ভাগে, প্রথমটা হচ্ছে মাঠ ফসল আর উদ্যান ফসল। তাহলে আমরা এই লাইনটা একটু দাগ দিয়ে দিই। হ্যাঁ, তাহলে মাঠ ফসলের মধ্যে রয়েছে ধান, গম, ভুট্টা, পাট, তুলা ইত্যাদি। তাহলে মাঠ ফসল যেগুলো আছে সেগুলো আমরা একটু মার্কিং করে ফেলবো। মাঠ ফসলের মধ্যে রয়েছে ধান, গম, ভুট্টা, পাট, তুলা ইত্যাদি। তাই এর মধ্যে এরপরের লাইন দেওয়া আছে ধান, গম, ভুট্টা হলো দানা জাতীয় ফসল। এই লাইনটাও আমরা মার্কিং করব। প্রশ্ন আসতে পারে কোনগুলো দানা জাতীয় ফসল। তাহলে ধান, গম, ভুট্টা হলো দানা জাতীয় ফসল। দানা জাতীয় ফসল মানুষের প্রধান খাদ্য। তাহলে আমরা একটা বিষয় জানলাম যে কোনটি মানুষের প্রধান খাদ্য, সেটি হচ্ছে দানা জাতীয় খাদ্য। তো দানা জাতীয় খাদ্য কিসের যোগান দেয়? এটা হচ্ছে আমাদের শর্করার যোগান দেয়। তাহলে আবার এই লাইনটা আমরা একটু দাগ দিয়ে রাখি, দানা জাতীয় ফসল আমাদের শর্করার যোগান দেয়। অন্যদিকে এরপরের লাইনটা হচ্ছে মসুর, মাসকলাই, মুগ ইত্যাদি ডাল জাতীয় ফসল আমিষ সরবরাহ করে। তাহলে কোন ফসলগুলো আমিষ সরবরাহ করে? সেটা হচ্ছে মসুর, মাসকলাই, মুগ ইত্যাদি ডাল জাতীয় ফসল আমিষ সরবরাহ করে। পরের লাইন আছে তেল জাতীয় ফসলের মধ্যে রয়েছে তিল, সরিষা, তিসি, সূর্যমুখী ইত্যাদি। তাহলে তেল জাতীয় ফসল কোনগুলো সেগুলো আমরা একটু মার্কিং করে রাখবো। তার মধ্যে রয়েছে তিল, সরিষা, তিসি এই ইত্যাদি। তেল জাতীয় ফসলের মধ্যে রয়েছে তিল, সরিষা, তিসি, সূর্যমুখী। তারপর হচ্ছে এসব ফসল আমাদের খাদ্যের স্নেহ জাতীয় উপাদান সরবরাহ করে। পাট হচ্ছে আমাদের আঁশ জাতীয় ফসল এবং পাট হচ্ছে প্রধান অর্থকরী ফসল এবং পানীয় জাতীয় ফসল হচ্ছে চা, কফি। তারপর হচ্ছে আমাদের উদ্যান ফসল। তাহলে উদ্যান ফসলের মধ্যে আছে সারা বছরই কৃষকেরা উদ্যান ফসল উৎপাদন করে। সারা বছর কৃষকেরা উদ্যান ফসল উৎপাদন করে। তাহলে উদ্যান ফসলের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি, ফল, ফুল, মশলা ইত্যাদি। লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আলু ইত্যাদি হচ্ছে শীতকালের প্রধান সবজি। তাহলে শীতকালের প্রধান সবজি কোনগুলো? সেগুলো হচ্ছে লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আলু। আর পরের লাইন হচ্ছে চাল কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, কচু, পটল, করলা ইত্যাদি গ্রীষ্ম ও বর্ষাকালের সবজি। তাহলে প্রশ্ন আসতে পারে কোনগুলো গ্রীষ্মকালের সবজি, কোনগুলো বর্ষাকালের সবজি। ফলের মধ্যে আম, কাঁঠাল, লিচু ইত্যাদি হচ্ছে মৌসুমি ফল। অর্থাৎ মৌসুমি ফল বলতে বোঝাচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ে পাওয়া যায়। আবার পেঁপে, নারিকেল, কলা ইত্যাদি সারা বছর পাওয়া যায়। তাহলে পেঁপে, নারিকেল, কলা সারা বছর পাওয়া যায়। তাহলে এগুলো হচ্ছে আমার ঋতু নিরপেক্ষ ফসল, হচ্ছে যেগুলো সারা বছর পাওয়া যায় সেগুলো, যেমন পেঁপে, নারিকেল আর কলা। তো শাকসবজি ও ফল থেকে আমরা ভিটামিন ও খনিজ পদার্থ পেয়ে থাকি। সুতরাং বলা যায় ফসল উৎপাদনের মাধ্যমে বেঁচে থাকার আমরা প্রায় সকল খাদ্য উপাদানই পেয়ে থাকি। তারপর হচ্ছে আমাদের মৎস্য আছে। তাহলে মাছ আমাদের রূপালী সম্পদ। তাহলে আমাদের রূপালী সম্পদ হচ্ছে মাছ এবং সোনালী সম্পদ হচ্ছে পাট। মাছ আমাদের রূপালী সম্পদ আর সোনালী সম্পদ হচ্ছে পাট, এবং মাছ হচ্ছে আমিষের প্রধান উৎস। তাহলে আমিষের সিংহভাগ হচ্ছে 60%ই হচ্ছে আমরা মাছ থেকে পাই। মাছ আমাদের একটা প্রিয় খাদ্য, এজন্য আমাদের মাছে ভাতে বাঙালি বলা হয়। মাছে ভাতে বাঙালি বলা হয় বাঙালিদের, কারণ হচ্ছে বাঙালি মাছ এবং ভাত খুব বেশি পছন্দ করে। তাহলে বাংলাদেশের মাটি আর পানি হচ্ছে মাছ চাষের উপযোগী। তো আমাদের দেশে চাষযোগ্য যে মাছগুলো আছে সেগুলো হচ্ছে রুই, কাতলা, মৃগেল, চিংড়ি, থাই পাঙ্গাস, সিলভার কার্প, গ্রাস কার্প, সরপুঁটি, তেলাপিয়া এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। তো বাংলাদেশ থেকে চিংড়ি সহ অনেক প্রজাতির মাছ বিদেশে রপ্তানি হচ্ছে। তাহলে আমাদের চিংড়ি সহ অনেক প্রজাতির মাছ বিদেশে রপ্তানি হচ্ছে। বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান
মাছের চাষের প্রযুক্তি বের করছে। এসব প্রযুক্তির বিস্তার ঘটিয়ে মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। তাহলে বর্তমানে আমাদের দৈনিক মাথাপিছু মাছের চাহিদা হচ্ছে 56 গ্রাম, এবং তবে আমরা দৈনিক মাথাপিছু 52 গ্রাম মাছ পেয়ে থাকি। তাহলে মাথাপিছু চাহিদা হচ্ছে 56 গ্রাম, কিন্তু আমরা পাচ্ছি 52 গ্রাম। তারপর টপিকসটা হচ্ছে আমাদের পশু পাখি। তো পশু পাখি হচ্ছে কৃষি কর্মকাণ্ডের বিরাট অংশ জুড়ে পশু পাখি প্রতিপালন রয়েছে। পশু পাখি ছাড়া ফসল উৎপাদন ও পুষ্টির কথা ভাবা যায় না। তাহলে গৃহপালিত পশুর মধ্যে আমাদের রয়েছে গরু, মহিষ, ছাগল, ভেড়া। আর তোর মধ্যে গরু আর মহিষ হাল চাষ ও বারবাহী হিসেবে ব্যবহার করা যায়। বর্তমানে যান্ত্রিক শক্তি হচ্ছে আমাদের এই যে বিভিন্ন ধরনের ট্রাক্টর, এগুলো পশু পাখির স্থান দখল করলেও আমাদের দেশে পশু পাখির প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি। কৃষকেরা হাল চাষের কাজে গরু, মহিষ ব্যবহার করছেন ব্যাপকভাবে। পাড়া গায়ে পণ্য আনা নেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছে গরু, মহিষের গাড়ি। তাহলে এই যে আমাদের গরু, মহিষ, ছাগল, ভেড়া পালন করে আমরা দুধ ও মাংস পাচ্ছি, অন্যদিকে হাঁস, মুরগি, কবুতর, তিতি এগুলো পালন করে মাংস ও ডিম পাচ্ছি। তাহলে আমাদের পরের টপিকসটা হচ্ছে বনায়ন ও বন। তাহলে গাছপালা দ্বারা আচ্ছাদিত এলাকাকেই আমরা বন বলি। তাহলে বনের সংজ্ঞা হচ্ছে এটা, যে গাছপালা দ্বারা আচ্ছাদিত এলাকাকে আমরা বন বলি। আর যে পদ্ধতিতে বন তৈরি হচ্ছে তাই হলো বনায়ন। তাহলে বনায়নের সংজ্ঞা হচ্ছে যে পদ্ধতিতে বন তৈরি হয় তাই হচ্ছে বনায়ন। তো আমরা জানি প্রাণী ও উদ্ভিদের মধ্যে নিবিড় সম্পর্ক আছে। গাছপালা অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আবার প্রাণী কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহণ করে। কাজেই প্রাণীকে বাঁচতে হলে গাছপালাকে বাঁচাতে হবে, এবং তাহলে বলতে পারি যে প্রাণী গাছের উপর নির্ভরশীল, আবার গাছ প্রাণীর উপর নির্ভরশীল। একটা আরেকটার উপর নির্ভরশীল। প্রাণী অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। সেই ত্যাগকৃত কার্বন ডাইঅক্সাইডটা গাছপালা গ্রহণ করে এবং গাছপালা অক্সিজেন ত্যাগ করে। তাহলে কোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের 25% বনভাগ বা বনাঞ্চল থাকা দরকার। তাহলে বনে বিভিন্ন ধরনের পশু কীটপতঙ্গ থাকে। বনের মধ্যে একদিকে কাঠ জ্বালানির চাহিদা পূর্ণ হয়, অন্যদিকে পরিবেশ ভালো থাকে। তো এরপর হচ্ছে আমাদের একটা কাজ আছে এখানে।